iQOO SE এই ফোনটা কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, কিন্তু তারপরেও আমি এই ফোনটা রিভিউ করিনি। আজকে হঠাৎ করে এই ফোনটা রিভিউ করার কেন দরকার পড়লো? কারণ রিসেন্টলি এই ফোনটা কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। এই ফোনটা এখনো পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে সব থেকে ভ্যালু ফর ডিভাইস আমার মনে হয়, কিন্তু হ্যাঁ, বাংলাদেশের মার্কেটের জন্য একটু টুইস্ট আছে। বাংলাদেশের বিভিন্ন শপে এই ফোনটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে 60,000 টাকায়। বাংলাদেশের সাপেক্ষে আদৌ এই ফোনটা ভ্যালু ফর মানি? চলুন আজকে বিচার করি। আর হ্যাঁ, কোথাও গিয়ে যদি আমাকে নয়, এই পরিবারটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে রাখবে আর সাবস্ক্রাইব বাটনটা আস্তে করে প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। iQOO SE এই ফোনটার অল ইন অল হচ্ছে এই ফোনটার পারফরমেন্স, কারণ এখানে iQOO ইউজ করেছে Qualcomm Snapdragon 888 প্রসেসর, যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই স্টেবল। আমরা এই ফোনটার AnTuTu বেঞ্চমার্ক টেস্ট করেছি, সেখানে ইনসেন একটা স্কোর এসছে 8,35,000, এবং আমরা এখানে থটলিং টেস্ট করেছি। হ্যাঁ, কোথাও একটু ফোনটা গরম হয়ে গেলে থট করে বটে, কিন্তু পারফরমেন্স কোথাও ড্রপ হয় না। UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5 র্যাম, একেবারে পারফরমেন্সের দিক থেকে সেরা করে তোলার চেষ্টা করা হয়েছে। সত্যি বলতে কি, আমি এই ফোনটা পারফরমেন্সে যথেষ্ট ইমপ্রেসড। আমি এখানে ভুরি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি, ইনস্টল করেছি দেখার জন্য যে এই ফোনটা কতগুলো অ্যাপ্লিকেশন সাপোর্ট নিতে পারে। আমি সেখানে ব্যর্থ হয়েছি, এতটাই মারাত্মক পারফরমেন্স এখান থেকে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে আরও একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই ফোনটার গেমিং পারফরমেন্সে। গেমিং পারফরমেন্স নো ডাউট বলো, আমি পাবজি বা BGMI খেলেছি, অ্যাসফল্ট খেলেছি, সেখানে কোনো রকম ফ্রেম ড্রপ, কোনো রকম ল্যাগ নেই। পাবজিতে এখানে 60 FPS এর গেম প্লে করা যায়, কিন্তু এখানে একটা ডুয়েল চিপ এনহ্যান্সমেন্ট রয়েছে ডিসপ্লের ক্ষেত্রে। সেই ডুয়েল চিপ এনহ্যান্সমেন্টের জন্য কিন্তু এখানে আপনি 60 FPS টাকে এনহ্যান্স করে 90 FPS এ গেম খেলতে পারবেন। তো সেক্ষেত্রে এটাও কিন্তু কোনো রকম গিমিক টেকনোলজি লাগেনি, সেই গেমটাও যথেষ্ট স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল। এছাড়াও যে ডিসপ্লেটা, সেই ডিসপ্লের কালারগুলো আর একটু বুস্ট হয়ে যায় আপনি যখন ডিসপ্লে এনহ্যান্সমেন্ট যে অপশনটা রয়েছে সেটাকে অন করবেন। গেমিং এর দিক থেকেও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস লেগেছে আমার কাছে। ওয়ান অফ দ্য বেস্ট নয়, বেস্ট ডিভাইস লেগেছে আমার কাছে। তবে হ্যাঁ, ওই যে বললাম একটু টুইস্ট আছে। এই ফোনটা আমি যখন টেস্ট করছিলাম, আমি ফোনটায় চার্জ ছিল না বলে চার্জ দিয়ে ফোনটায় গেম খেলা শুরু করেছিলাম। ফোনটা কিন্তু মারাত্মক ওভারহিট হয়ে যাচ্ছিল। আমাকে প্রসেসরের যে টেম্পারেচার সেটা 65 ডিগ্রি ক্রস করে যাচ্ছিল, তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করে দিচ্ছিল যে আপনার ফোনের ব্যাটারি চার্জিং আর করা যাচ্ছে না, কারণ ফোনটা যথেষ্ট গরম হয়ে গেছে। আমরা কিন্তু iQOOকে বারবার দেখেছি মাথা ঠান্ডা রাখতে। iQOO 7 যখন আমরা ইউজ করেছিলাম, টেস্ট করেছিলাম, তখনও কিন্তু বেশ মাথা ঠান্ডা ছিল। হঠাৎ করে এর মাথা তো নয়, হঠাৎ করে প্রসেসর কেন গরম হলো? যাই হোক, যদিও দোষটা আমার, এই জন্য বারবার বলি কোনো সময় চার্জে দিয়ে ফোন আপনি ইউজ করবেন না। কিন্তু হ্যাঁ, চার্জিং ছাড়া যখন আপনি ফোন ইউজ করবেন, গেমিং করবেন, হেভি টাস্কিং করবেন, কোনো রকম এখানে ফ্রেম ড্রপ বা ওভারহিটিং এর মতো সমস্যা কিন্তু আমি পাইনি। সফটওয়্যারের কথা বলতে গেলে আউট অফ দ্য বক্স Android 12 রয়েছে, ফানটাচ OS এর কাস্টমাইজেশন রয়েছে, এবং কত বছরের আপডেট দেবে আমি জানি না, তবে Android 13 এর আপডেট পাবেন বলেই ধরে নেওয়া যায়। তবে হ্যাঁ, ফানটাচ OS এর যতই পারফরমেন্স বেটার থাক, যতই এখানে ফিচার্স থাক, ফানটাচ OS নিয়ে আমার বেশ কিছু কথা বলা রয়েছে। এত ব্লোটওয়্যার এখানে দেওয়া হয়েছে না, সাংঘাতিক, যেগুলো যথেষ্ট বিরক্তিকর। ধরুন আপনি নেটটা অফ করে রেখেছেন, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে যদি আপনি নেটটা অন করেন, আর সেক্ষেত্রে যদি ব্লোটওয়্যারগুলো আপনার মোবাইলে থেকে থাকে, এত নোটিফিকেশন পাঠাবে আপনি পাগল হয়ে যাবেন। আর মাঝখানে তো ওই MX টকাটকের ওই নোটিফিকেশান আছেই, সেটা আবার সাউন্ড করে বুঝিয়ে দেয় যে আপনার ফোনে MX টকাটক ইনস্টল আছে। কি বিরক্তিকর, একবার ভেবে দেখুন। তবে হ্যাঁ, শান্তির বিষয় যে এই যে ব্লোটওয়্যারগুলো রয়েছে সেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন। বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে যেগুলোকে আনইনস্টল করা যাবে না, তবে সেগুলোকে আপনি ডিসেবল করে রাখতে পারবেন। আর ফানটাচ OS-এ আমার মনে হয়েছে এখনো পর্যন্ত বেশ কিছু অপটিমাইজেশনের দরকার রয়েছে। যেমন এর অলওয়েজ অন ডিসপ্লে ধরুন এখন অন করা হয়েছে, ঘন্টা 3 পরে এসে দেখবেন এটা অফ হয়ে গেছে, আবার স্ক্রিনে ট্যাপ করলে সেটা আবার জ্বলে উঠবে, সেটা আর কোনো রকম সমস্যা পরবর্তীতে হয় না। বা অ্যাপ্লিকেশন কখনো কখনো একটু ডিলে ওপেন হয়, তবে সেটা খুবই সামান্য বিষয়, তো ওগুলো নিয়ে চিন্তা করার খুব একটা কারণ নেই। তবে হ্যাঁ, এই ফোনটা হাতে নিয়ে কেমন লাগলো? কারণ আমরা যখন ফোন ইউজ করবো তখন ফোনটা তো হাতে নিয়ে ইউজ করতে হবে নাকি? এখানে দেখেই বুঝতে পারছেন রামধনু কালার অ্যাড করা হয়েছে, যেটা বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন কালার করলে না আলাদা আলাদা কালার প্রোভাইড করছে। অসাধারণ দেখতে লাগছে। পেছনে গ্লাস বডি ডিজাইন রয়েছে, তবে হ্যাঁ, পেছনের গ্লাসে কি প্রোটেকশন রয়েছে কোম্পানির তরফ থেকে জানানো হয়নি। তবে ফ্রন্ট গ্লাসে কিন্তু পান্ডা গ্লাস প্রোটেকশন রয়েছে। অবশ্যই রেকমেন্ড থাকবে যে আপনি একটা গ্লাস প্রোটেকশন ইউজ করুন। তবে যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটা মেটাল। হ্যান্ড ফিলিং মোটামুটি বেশ ভালো, তবে হ্যাঁ, একদম টপ নচ প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ড ফিলিং আমি বলবো না, তবে প্রাইস অনুপাতে হ্যান্ড ফিলিং যথেষ্ট ভালো ছিল। আর এখানে 6.62 ইঞ্চির একটা ফুল HD+ ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের যে কালার অ্যালগরিদম সেটা যথেষ্ট ভালো ছিল, এবং ডিসপ্লের যে ভিউইং অ্যাঙ্গেল, কালার রিপ্রোডাকশনগুলো, এগুলোও যথেষ্ট ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। তবে এই ডিসপ্লেটা আমি যখন ডাইরেক্ট সানলাইটে গিয়ে ইউজ করতে গেছি, তখন আমার মনে হচ্ছে আরেকটু বেটার ব্রাইটনেস পাওয়া উচিত ছিল। আমার এর থেকে iQOO 7 এর ব্রাইটনেসকে বেটার মনে হয়েছিল।
তবে তার মানে এই নয় যে আপনি ডাইরেক্ট সানলাইটে ফোনটাকে ইউজই করতে পারবেন না, ইউজও করতে পারবেন, এমনকি ডিসপ্লেকে দেখতেও পাবেন। তবে হ্যাঁ, ব্রাইটনেস আর একটু বেটার হলে ভালো হতো। এছাড়াও এখানে কিন্তু নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমে ফুল এইচডি প্লাস কন্টেন্ট উপভোগ করতে পারবেন, ওয়াইল ভাইন L1 এর সাপোর্ট রয়েছে। আমি নেটফ্লিক্সে কিছু কন্টেন্টের জায়গায় HDR10+-এর সাপোর্ট পাইনি, তো এটা দেখা যাক পরবর্তীতে আপডেটের মাধ্যমে সলভ হয় কিনা। এছাড়াও আমি প্রত্যেকবার বলি মাল্টিমিডিয়ার পাশাপাশি কিন্তু সাউন্ড কোয়ালিটিও আজকের দিনে আমাদের খুবই দরকার পড়ে। এখানে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে এবং ডুয়েল স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো, এটা নিয়ে কমপ্লেন করার কোনো রকম জায়গা নেই। উপরে যে এয়ারপিসের স্পিকারটা সেটা হালকা আস্তে বাজে, নিচের বটম ফায়ারিং স্পিকারটা জোরে বাজে। 100% ভলিউমেও কিন্তু কোনো রকম ভয়েস ফেটে যায় না বা ডিস্টরশন হয় না। সাউন্ড নিয়েও আমি কোনো রকম কমপ্লেন করার মতো জায়গা পাইনি। এই ফোনটায় 4500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 66 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জারটা বক্সে পেয়ে যাবে। 66 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে মোটামুটি 40 থেকে 42 মিনিট টাইম লেগেছে 0 to 100% ফোনটাকে চার্জ করতে। তবে এখন তো গরমকাল, হয়তো আপনার আর একটু বেশি টাইম লাগতে পারে। তবে হ্যাঁ, একবার চার্জ করলে না, আপনার ফুল দিনের ব্যাটারি ব্যাকআপ কখনোই দেবেন না, কারণ এটা একটা পাওয়ারফুল ডিভাইস। আপনি যখন এই ডিভাইসটাকে চুজ করবেন, আমি ধরে নেব যে আপনি একজন হেভি ইউজার, আপনি গেম খেলতে ভালোবাসেন, আপনি বিভিন্ন ধরনের টাস্কিং করেন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ওপেন করেন, তো সেক্ষেত্রে আমার কিন্তু ওই বিকেল পেরিয়ে সন্ধ্যে পর্যন্তই এর ইতিগজ হয়ে গেছে। তারপরেই ফোনটা আমার চার্জে বুঝতে হচ্ছে, যেহেতু ফাস্ট চার্জিং আছে খুব একটা আপনার অসুবিধা হবে না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো, তার আগে দু একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে কথা বলে নিই। এখানে ডুয়েল সিম স্লট রয়েছে, কোনো রকম স্টোরেজ এক্সপ্যান্ড করার মতো অপশান নেই, বা অর্থাৎ এখানে কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট নেই। এছাড়াও আমি কল করে দেখেছি, সেখানে কল কোয়ালিটিতে কোনো রকম ইস্যু হয়নি। 8টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.1 এর সাপোর্ট রয়েছে, তো সেক্ষেত্রে কানেক্টিভিটির দিক থেকেও কোনো রকম প্রবলেম হয়নি। সেন্সারের কথা বলতে গেলে প্রত্যেকটা সেন্সার দেওয়া হয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট, হাতে টুকটাক ঘাম থাকলেও এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আছে সেটা ডিটেক্ট করে নেয়। এরপর আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। আজকে 108 মেগাপিক্সেলের বাজারে এই ফোনটায় দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার। প্রথমেই বলি 48 মেগাপিক্সেলের সেন্সার দিয়ে যথেষ্ট ভালো ছবি ক্যাপচার করা যাচ্ছিল ডাইরেক্ট সানলাইটে। হ্যাঁ, একদম যে ন্যাচারাল কালার প্রোভাইড করছিল এটা নয়, কিছুটা কালার বুস্ট করছিল, তবে সেটা যথেষ্ট আই ক্যাচি ছিল। এছাড়াও ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল, ছবির শার্পনেস সেটাও ঠিকঠাক ছিল। তবে হ্যাঁ, মিথ্যে কথা বলে লাভ নেই, লো লাইটে বেশ কিছুটা স্ট্রাগল করছে, কিছুটা নয়েজ চলে আসছে। তবে হ্যাঁ, ছবিগুলো একটু এডিট করে নিলে দেখতে ভালো লাগে। লো লাইটের পারফরমেন্স আরও একটু বেটার হলে ভালো হতো। 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে পিক্সেল বিনিং টেকনোলজি রয়েছে। মোটামুটি আমি বিভিন্ন সেন্সার দিয়ে চেক করেছি, 4 মেগাপিক্সেল রয়েছে, কিন্তু হ্যাঁ, সেটাকেই ভেঙে 16 মেগাপিক্সেল করা হয়েছে। যদিও সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছিল। ভিভোর একটা যে অ্যালগোরিদম রয়েছে, মুখটাকে একদম ফর্সা করে দেওয়া, ফেসিয়াল এফেক্ট দেওয়া, এক্ষেত্রে সেই এফেক্টটা কিন্তু দেওয়া হচ্ছে না। মোটামুটি একটা ভালো স্ক্রিন স্মুথনেস দেখা যাচ্ছে এবং স্ক্রিনের যে অপটিমাইজেশন, স্ক্রিনের যে অ্যালগোরিদম, সেটাও কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। 4K 60 FPS এর রেয়ার প্যানেল দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন। তবে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে আপ টু 1080p ভিডিও শ্যুট করা যায়। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে 4K ভিডিও সাপোর্ট হয়তো আশা করা যায় এই প্রাইসে। তবে হ্যাঁ, এই ফোনটায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS এর সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা মোটামুটি স্টেবলভাবেই কাজ করতে পারছে। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আশা করি এই ফোনটা সম্পর্কে আর কোনো রকম ডাউট নেই। এখন প্রশ্ন হলো, এই ফোনটা কেনা ঠিক হবে নাকি কেনা ঠিক হবে না? ইন্ডিয়ান মার্কেটে যারা মোটামুটি একটা ভালো পারফরমেন্সের স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটা নো ডাউট রেকমেন্ড করা যায়। কিন্তু বাংলাদেশের মার্কেটে 60,000 টাকায় এই ফোনটা কতটা ভ্যালু ফর মানি? প্রথমেই বলি, আপনারা যদি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজতে যান, তাহলে সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন বাংলাদেশে ওই দামে কিন্তু অ্যাভেলেবেল। তো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন নিতে পারেন। স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু রয়েছে, নক সিকিউরিটি সাপোর্ট রয়েছে, তো স্যামসাংকে অনেকটাই এগিয়ে রাখছে ওই প্রাইসে। কিন্তু যদি এই ফোনটাই বাংলাদেশের মার্কেটে মোটামুটি 40,000 বা 42,000 টাকায় পাওয়া যায়, তাহলে আমি বলবো কিলার প্রাইস। কারণ ইন্ডিয়ান মার্কেটে 30,000, বাংলাদেশে মোটামুটি 40,000 টাকাতেই পাওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের মার্কেটের জন্য একটা ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে। কিন্তু আমার মনে হয় না 60 থেকে 62,000 টাকায় বাংলাদেশে এই ফোনটা কেনার কোনো রকম যুক্তি আছে। তো সেক্ষেত্রে স্যামসাংয়ের বেশ কিছু ফোন আছে, শাওমির বেশ কিছু ফোন আছে, OnePlus 9RTর মতো ফোন আছে, তো সেই ফোনগুলো বাংলাদেশের মার্কেটের জন্য ভ্যালু ফর মানি আজকের দিনে দাঁড়িয়েও। আশা করছি আর কোনো রকম ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আর কথা বলছি না, দেখা হবে আগামী পর্বে।